দর্শক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, টুপির উপরে পাগড়িও আছে, কপালে পড়েছে কালো দাগ, তবে তার চেয়েও বড় দাগ তার চরিত্রে। বলছি দাড়ি টুপিওয়ালা মানুষরূপী শয়তান এরতেজা হাসানের কথা। তার সাদা পোশাকের নিচে থাকা চরিত্রের কালো দাগ উন্মোচন করতেই ক্রাইম এডিশনের আজকের পর্ব। সাথে আছি আমি আব্দুল্লাহ শেখ। মত যার থাকতে পারে, বঙ্গবন্ধুর ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকার কোনো আশঙ্কা নেই। জয় বাংলা যখন বলতো আমি পাশে এসে বলতাম, মা জয় বাংলা বললে তো খুব ভালো লাগে। আর্নিং এর প্ল্যানিং কই, আমি তো নিউজ লাগবে, আমার মাল লাগবে। কে সমস্যা করবে এরতেজা? হ্যাঁ করতে পারে, তার বিষয় আছে, ওরা কি ভালো লোক থাকে। খুব মহান ব্যক্তি পাগড়ি ফুগড়ি পইরে আইসায় জমি জমা দখল করতো, মারধর করতো, তারপরে বন্দুক নিয়ে আসতো, ফাঁকা গুলি মারতো। মোটর সাইকেল আপনার মনে হয় একটা মন্ত্রী আইতাছে, আর চুপ্পু সাহেব ওনাকে তবলিগের মুরব্বী হিসেবে সম্মান করছে। এই যে ধর্মীয় লেবাজের আড়ালে ইর্তেজা যে এতটা একটা ভয়ানক একটা যে রূপ, ধর্মের লেবাস ধরে তারপরে যে তাকে আবার ভিকটিম বানিয়ে তাকে যে ব্ল্যাকমেল করে, এটা আমি ইর্তেজাকে দেখে। এরতেজা হাসান ভোরের পাতার কথিত সাংবাদিককে নিয়ে করা টিম ক্রাইম এডিশনের মাসব্যাপী অনুসন্ধানে যা উঠে এসেছে তা যদি এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে এরতেজা হাসানের নাম হবে দাড়িওয়ালা শয়তান। মানুষরূপী এই শয়তানকে যারা জীবনে প্রথম দেখছেন, তাদের জন্য আজকের অনুসন্ধানে উঠে আসা তথ্য বিশ্বাস করা শুধু কঠিন না, অবিশ্বাস্য মনে হবে। সুন্নতি লেবাসে বিভিন্ন নারীদেরকে চাকরির ফাঁদে ফেলে সম্ভ্রম নষ্ট, মানুষের অর্থ আত্মসাৎ, জমি দখল, জুয়া খেলা থেকে শুরু করে সব অপরাধকে এক শৈল্পিক রূপ দিয়েছিলেন এরতেজা হাসান। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী রাজনীতিবিদ, বিচারক, আমলা আর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের যোগসাজশে গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ, যেই অন্ধকারে অনেকের জীবনের আলো নিভে গিয়েছিল। জ্বর হয়েছিল আমার 102 ডিগ্রি জ্বর, লেকশোর হোটেল উঠছিলাম, রাত 2টা বাজে ইর্তেজা আমাদের ফোন দিয়ে বলে যে এখন বাসার থেকে যেখানে আছেন যেখান থেকে চলে যান, কোথাও চলে যান, নাহলে কিন্তু ডিবি হারুন এসে উঠাই নিয়ে যাবে। এত প্রেশার দিত যে এই প্রেশারগুলো আমি আগের সময় নিতে পারতাম না। এবং সত্যি বলতে আমি এই এরতেজার কারণে আমি বহুবার আমি হসপিটালাইজও ছিলাম। কি করে বোঝাই যে তোকে কতটা আপন লাগে। সঙ্গীত শিল্পী শেখ উর্মি আরমান ইভা সারা জীবন যা কামিয়েছেন তার পুরোটা আত্মসাৎ করে হজম করে ফেলেছিলেন এরতেজা হাসান। বাড়ি গাড়ি সহ ইভা এবং সোহেল আরমানের থেকে 7-8 কোটি নগদ টাকা হাতিয়ে নিয়েছেন এরতেজা। ডিবি হারুন আপনার উপর অনেক ক্ষিপ্ত এবং উনি যেটা চাচ্ছে এই অ্যামাউন্টটা আপনার ওনাকে দিতে হবে, 50 লাখ টাকা। ব্যাংকের টাকাগুলো ভেঙে দিচ্ছি, আমার ওয়াইফ আমার সাথে গাড়িতে ঘুমাচ্ছে, ভাই গাড়িতে আমরা খাচ্ছি। প্রয়োজনে যদি আপনার রক্ত বেচে টাকা দিতে হয়, আপনি দরকার পড়লে রক্ত বিক্রি করে টাকা দিবেন। 5.5 কোটি রুপে নিচ্ছে। এর ভিতরে আবার কি করলো, যখন আমাদেরকে তখন বললো যে আপনারা আপাতত বাসায় থাকেন না, বাড়ির বাইরে বাইরে থাকেন, হোটেলে থাকেন বা কোথাও থাকেন, আর আমাদেরকে বিভিন্ন একটার পর একটা ভয় দেখাতে থাকে। প্রথমে এভাবে সে একটা ধর্মের লেবাস ধরে তারপরে যে তাকে আবার ভিকটিম বানিয়ে তাকে যে ব্ল্যাকমেল করে, এটা আমি ইর্তেজাকে দেখে। এরতেজার সবচাইতে যেটা মানে মানুষকে মানে একদম বশ করে ফেলে সেটা হলো এরতেজার ধর্মীয় একটা লেবাস, পাগড়ি, টুপি, চোখে সুরমা, পাঞ্জাবি, তারপর ধর্মীয় বিভিন্ন নবী রসুলদের কথা বলে ব্যাখ্যা দেওয়া। তো এই যে ধর্মীয় লেবাজের আড়ালে ইর্তেজা যে এতটা একটা ভয়ানক একটা যে রূপ। আর এই পরিকল্পনায় শুরুতেই এরতেজা কাজে লাগায় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে। 2022 সালের এপ্রিলে তিতুমির কলেজ ছাত্রলীগের তৎকালীন সভাপতি রিপন এবং গুলশানের সাবেক কাউন্সিলর মফিজের বাহিনী দিয়ে ইভা আরমানের বাড়িতে হামলা চালান কাজী এরতেজা। হঠাৎ করে আমাদের বাসায় ছাত্রলীগের মানে তিতুমির কলেজের প্রেসিডেন্ট রিপন এবং আমাদের গুলশানের যেই কাউন্সিলর ছিল মফিজ, এনারা সবাই মিলে একদম প্রায় 50-60 জন মিলে আমার বাসায় অতর্কিতভাবে একটা হামলা করে, বাসাটা দখলের একটা মানে পায়তারা করে। ডাইরেক্ট আমাকে রিপন বলতেছে তুই বাসা থেকে বের হ। আমি বলছি যে আপনি কে? কয় তুই বাসা থেকে বের হ, তুই বাসায় কেন? যখনই তুই তুকারি করা শুরু করে দিছে, আমি কাউন্সিলর মফিজকে বলতেছি যে দেখেন আপনার সামনে আমাকে এরকম করতেছে, হ্যাঁ
তো উনি চুপ করেছে, উনি কিছু বলে না, উনি ওদেরকে আরো সহযোগিতা করতেছে। হামলা চালিয়ে ইভা দম্পতির থেকে কয়েক কোটি টাকা চাঁদা দাবি করে রিপন ও মফিজের বাহিনী। মূলত আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে ইভা এবং তার স্বামীকে হুমকির মাধ্যমে ট্র্যাপে ফেলে কাজী এর্তেজা। একদিকে লোক দিয়ে চাঁদা দাবি করিয়ে অন্যদিকে সমাধানের মাতব্বরিও করে এই মুখোশধারী। বলা হ্যাঁ আমি তোমাদের সহযোগিতা করব, কিন্তু ওরা তো একটা ডিমান্ড করছে, ওদেরকে 2 কোটি টাকা দিতে হবে, নাহলে তোমরা এই বাসায়ও থাকতে পারবা না, জীবিতও থাকতে পারবা না। এখন তোমরা কি করবা চিন্তা করো। তখন আমরা বলি যে আমাদের তো এত টাকা নাই, আমরা এত টাকা দিতে পারবো না। যেভাবে হোক আপনার টাকা, কিছু টাকা আনেন, আপাতত কিছু টাকা দেন। আমি ওদেরকে বলি যেটা আপনাদেরকে এগুলো না করে। প্রথমে মনে হয় 40 কি 30 লাখ টাকা দিই। বলে এটা কি টাকা দিচ্ছে, এই টাকা ধরবে আপনার মনে হয়? আপনি চলে যান, টাকা নিয়ে চলে যান। সিআরবি গাড়ি, এফডিআর সঞ্চয়পত্র এগুলো বিক্রি করে 1 কোটি 10 লাখ টাকা দিই। পরে বলে আচ্ছা ঠিক আছে, বাকি টাকা আমি দিয়ে দেবো না, ভাই হিসেবে আপনার এতটুকু উপকার আমি করে দেবো না। আমাদেরকে মোবাইলটা উঁচু করে দেখাচ্ছে, এই যে দেখেন রিপন ফোন দিচ্ছে, রিপন কিন্তু সমানে প্রেশার দিচ্ছে আমাকে। এক্ষেত্রে এর্তেজা দাবার ঘুঁটি হিসেবে কাজে লাগায় তার ছেলে জার্জিস আলমের প্রাইভেট শিক্ষক ফয়সাল আহমেদকে। এই ফয়সাল সম্পর্কে সোহেল আরমানের ভগ্নিপতি। তিনি এর্তেজার কথা মতো রিপনদের হাত থেকে বাঁচতে ইভা ও সোহেলকে এর্তেজার দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। ভাই আগে থেকেই জানতো যে হচ্ছে আমি ওই ডক্টর কাজী ইর্তেজা হাসানের ছেলেকে পড়াই, বাসায় গিয়ে পড়াই। তো বলছিল যে উনি কি আমাদেরকে হেল্প করতে পারবে কিনা। তো আমি তখন তাকে বলি যে আমাদের এই একটা সমস্যা, এই ব্যাপারে একটা সমস্যা হয়েছে, বাসায় এরকম ছাত্রলীগের অতর্কিত হামলা এবং তারা বাড়িটা দখল করতেছে, আপনি আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবেন কিনা। পরে আবার আমাদেরকে অফিসে ডাকে। তো অফিসে যাওয়ার পরে পরের বার বলে আমার 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। তো এইভাবে 2টা জামিন নেওয়ার পরে তারপরে ছাত্রলীগের হামলা, তারপরে এখানে যে আওয়ামী লীগের শামীম ওসমান, ডিবি হারুন, এসব পারপাস মিলে প্রায় 5 কোটি প্লাস টাকা আপুর থেকে না, এক্সাক্ট হিসাবটা আসলে আপুর কাছে লেখা আছে আর কি। চাঁদার টাকা পেয়ে আরো লোভে পড়ে যায় কাজী এর্তেজা। তার বিচারক শ্বশুরকে কাজে লাগিয়ে নারী ও মানব পাচারের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ইভা আরমান এবং তার স্বামীর থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। আমার বাকি টাকাগুলো কবে দিবেন? আমি বললাম যে কিসের বাকি টাকা ভাইয়া? বলে যে আপনার জামিনের এক একটা জামিন তো 1 কোটি টাকা করে। আমরা তখন আকাশ থেকে পড়ে, আমি কি বলেন 1 কোটি টাকা করে জামিন, এটা কি ধরনের কথা? বলে কি আপনার কি মনে হয় যে আপনি এই যে 20,000 25,000 50,000 টাকা করে নিয়ে গেছেন, আপনি এই উকিলকে যে টাকা দিলেন, এই টাকাতে আপনার জামিন হয়ে গেছে? আমাদেরকে এমন একটা প্রেশারের মধ্যে দেওয়া হলো যে বিষয়টা এরকম যে উনি আমাদের টাকাটা পে করে দিয়েছে এবং এই টাকাটা উনি দিয়েছে হলো আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী যারা আছেন তাদেরকে। আমার না হলে আমার এই জামিন এগুলো হতো না। তো এইভাবে এই টাকাগুলো উনি নেয়। আর এসব টাকার বড় একটা অংশ ইভা এবং সোহেল আরমানের থেকে নিয়ে এর্তেজার কাছে পৌঁছিয়ে দিত দাবার ঘুঁটি ফয়সাল। টাকার লোভ দেখিয়ে ঘরের শত্রু বিভীষণের মতোই ফয়সালকে ব্যবহার করেছে এর্তেজা। অনেক সময় টাকা যখন চাইতো, আমি থাকতাম, আরমান ভাই থাকতো, আমরা নিয়ে আশিক ভাই আমরা অফিসে গিয়ে দিয়ে আসতাম আর কি। তারপর একবার ব্যাংকের একটা লেনদেন, বড় লেনদেন 70 লাখ, সেটা হচ্ছে ব্যাংকের চেক, ওখানে সোহেল ভাইও ছিল অ্যাকাউন্টস, আশিক ভাই, সোহেল ভাই, সেখানে আরমান ভাই, আমিও ছিলাম। টাকাটা ব্র্যাক ব্যাংক থেকে নিয়ে যায়। আমাদের অনুসন্ধানে আমরা খুঁজে বের করি কাজী এর্তেজার ওই সময়ের ব্যক্তিগত সহকারী আশরাফুল বারী আশিককে। এর্তেজা কিভাবে ধান্দা করে টাকা হাতিয়ে নিত ইভা এবং সোহেল আরমানের থেকে, আশিক সেসব স্বীকার করেন ক্রাইম এডিশনের কাছে। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ভয়ভীতি দেখাইছে, এই পার্ট বাই পার্ট সিচুয়েশনগুলো আসছে, তখন হচ্ছে এইগুলা সময়ও তো উনি টাকাগুলা নিছে আর কি ওনাদের কাছ থেকে বিভিন্ন সময়। অনেস্টলি বলতে গেলে যে ম্যাক্সিমাম টাকাগুলাই আর কি ইভা রহমানরা ইর্তেজা সাহেবের সাথে যখন কথাবার্তা হইতো, সব কিছু হইতো, তখন ইর্তেজা সাহেব আমাকে বলতো যে, রাতে বলতো যে কালকে সকালে এখানে ইভা রহমানদের এখানে যাবা, টাকা দিবে, বা আরমানকে ফোন করবা, টাকা দিবে, বা ওনাদের কাছে এই টাকাটা কালেকশন করবো, বা টাকার জন্য ফোন করো। তো দিত, টাকাগুলো আমার হাতে দিত, আমি নিয়ে ওনার কাছে বুঝাই দিতাম। ওনার অ্যাকাউন্টস ছিল সোহেল ভাই, সোহেল রানা, ওনার কাছে বুঝাই দিতাম, মাঝে মাঝে ব্যাংকে রাখতাম, মাঝে মাঝে বলতো এটা এখানে খরচ করো, এটা এখানে করে, এই পেমেন্টগুলো দাও, সেগুলো দিতাম। অন্যদিকে ওই সময়ের এর্তেজা
এর্তেজার ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলামও স্বীকার করেন ধান্দাবাজির কথা। নানা সময়ে তিনিও গাড়িতে ইভা এবং সোহেল আরমানের থেকে টাকা নিয়ে পৌঁছিয়ে দিতেন এর্তেজার কাছে। আর এই মামলার বিষয়ে স্যারের বিভিন্ন সময় টাকা পয়সা দিত, কত টাকা সেটা আমি জানি না। টাকাটা কিভাবে লেনদেন হচ্ছে জানেন? ওটা ক্যাশ, না ক্যাশ, একটা লাকিজে বইটাই না ফুল ক্যাশ দিছে 90 লাখ টাকা। ক্রাইম এডিশনের হাতে আসা গোপন কল রেকর্ড থেকেও স্পষ্ট হওয়া যায় ইভা এবং সোহেল আরমানের থেকে এর্তেজার অর্থ আত্মসাতের বিষয়টি। বাকি যে টাকাগুলো দেওয়া হয়েছে এগুলো সব কোর্ট কাছারি বিভিন্ন প্রবলেম। আপনি এই বিষয়ে টাকা দিয়েছেন আমার মনে হয় 2 কোটি টাকার মতো, 1,90,00,000 মতো, নাকি 2 কোটি অথবা 2 কোটি। আর ফ্লোরটা ধরো তুমি একটা ট্যাক্সে, এটাতে তো আমি পারপাস সাফ করতে পারছি যে একটু কেটে দিলাম, একটু খাও, খেয়ে এখানে ইউজ করা হচ্ছে। আর ক্যাশ টাকা না হলে এখানে পুষায় না। যে টাকা 10 টাকার কাজ সেটা তোমার এখন 10,000 লাগতেছে। মামলা হামলা করে ইভা দম্পতিকে দুর্বল করার পাশাপাশি তাদের গুলশান 2 নম্বরের 6/B বাড়িতে থাবা দেয় এর্তেজা হাসান। 9 তলা ভবনের 2য় তলা দখলে নিয়ে ভোরের পাতার সাব অফিস খোলেন এই প্রতারক। দখলে রেখে 1 বছরের বেশি সময় কোনো ভাড়া দেয়নি, এমনকি সার্ভিস চার্জও দেয়নি। এই সময়ে আমাদের কাছ থেকে দোতলাটায় উনি কিন্তু অফিস টফিস সাজানোর কাজ উনি অফিসে বানিয়ে উঠেও যাচ্ছে। ফ্ল্যাট বিক্রির একটা চুক্তিপত্র সেখানে উনি আমাকে সাইন করায়, কিন্তু এই ফ্ল্যাট কিনে নেব বাবদ উনি আমাকে 1 টাকাও পরিশোধ করেনি। এখানে বেনজির, ডিবি হারুন, তারপর শামীম উসমান, এই সমস্ত বড় বড় ব্যক্তিরা আসে, ডিজিএফআই এর লোকজন আসে, এনএসআই এর লোকজন আসে। আপনি কি মনে করেন যে আজকে যদি আমাকে বহু আগেই, যদি আমি যখন আপনাকে প্রথম বলেছি যে আমাকে আপনার ফ্লোরটা আপনি ভাড়া দেন বা আমি ফ্লোরটা কিনতে চাই, তখনই যদি আপনি দিয়ে দিতেন আমার কথা মতো, তাহলে কি আজকে আপনার এই এত মামলা এত কিছু হয়? ওই বাসার নিরাপত্তা প্রহরীর ছেলেকে চিকিৎসায় সহায়তার নামে মৃত্যুর দিকে ঠেলে দেয় এর্তেজা। বিভিন্ন সময়ে অফিসের নাম করে একাধিক মেয়ে নিয়ে এসে ফুর্তি করত ভোরের পাতার সম্পাদক। আমার 2 মাস মতো ঘোরাইছে, আজকে না কাইল না পড়ু, এরকমভাবে ঘোরাঘুরি করতে করতে আমার ছেলেটার মানে লাস্টে আমার জানের উপরে উঠে গেছে, 3টা বড় শুনেছে, ইঞ্জেকশন হয়ে গেছে গা। মানে এতটুকুই আমার ঘোরাঘুরি করাইছে। আমি একদিন পাইছি একজন মহিলা, এখান থেকে রিক্সা থেকে নামছি, লাইনের ভিতরে গেছি। একইভাবে ইভা আরমানের ল্যান্ড ক্রুজার প্রাডো, ঢাকা মেট্রো ঘ 152678 নম্বরের একটি গাড়িও দখলে নেয় কাজী এর্তেজা। শুধু দখলে সন্তুষ্ট না থেকে ওই গাড়ি রেজাউল হাসান নামের অন্য আরেকজনের কাছে বিক্রিও করে দেয় এই মুখোশধারী। আপনি প্রাডো গাড়িটা দেন, আমি তো ছোট গাড়িতে চলতে পারি না, আমারও তো প্রাডো গাড়ি, আমারও তো দেখলেন না, আমি তো ছোট গাড়ির কথা হলে তো আপনাকে বলতাম না। তা আপনার প্রাডোটা দেন, আমার কিছুদিন ব্যবহার করেন, তা আমার ওয়াইফ না করে এখানে। তারপর আমরা বাসায় যে চিন্তা করলাম, আমি আর ওয়াইফকে বললাম যে গাড়িটা না দিলে কিন্তু ওরা, আমি বুঝে ফেলছি যে ছাত্রলীগরা আবার একটা, উনি বলবো যে তোমরা যা ইচ্ছা তাই করো। তো এইটা বুঝে আমি বলছি ঠিক আছে, গাড়িটা ব্যবহার করার জন্য নিচ্ছে, দিলাম গাড়িটা ব্যবহার করার জন্য, নিয়ে গেল। তবে প্রশ্ন হলো, ইভার মালিকানাধীন গাড়ি তার অনুমতি ছাড়া অন্যজনের কাছে কিভাবে বিক্রি করলো এর্তেজা? এখানেই জালিয়াতির আশ্রয় নেন তিনি। প্রথমেই জালিয়াতি করে কাজী এর্তেজা গাড়িটি নিজের নামে করে নেয়। বিআরটি এর নথিপত্র যাচাই করে আমরা দেখতে পাই ফর্ম টিও, ফর্ম টিটিও, বিক্রির রসিদ কিংবা হলফনামা কোথাও ইভা আরমানের স্বাক্ষর নেই। এমনকি মালিকানা পরিবর্তন করতে কখনোই বিআরটিএতে যাননি ইভা, অথচ মালিকানা পরিবর্তনের সময় গাড়ির মালিকের উপস্থিত থাকার নিয়ম রয়েছে। আমরা 5ই আগস্টের পরে জানতে পারি যে আমাদের গাড়িটা মানে বিক্রি করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে। এবং ওখানে তো আমি তো গাড়ির ওখানে তো মানে বিআরটিতে তো আমি যাইনি। সেখানে আমার একটা প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটা কিভাবে এর্তেজার নামে শিফট হলো, কিভাবে এর্তেজা আরেকজনকে বিক্রি করে দিল, মানে সেখানে একবারও আমার উপস্থিতি তারা প্রয়োজন মনে করলো না। এমনকি বিআরটিএ থেকে আমাকে একটা ফোন কল করলো না, আমাদের একটা ইনফর্ম করলো না, মানে কিছুই না, মানে রাতারাতি সব কিছু হয়ে গেল। মূলত ক্ষমতার অপব্যবহার করে ঢাকা মিরপুর বিআরটিএর তৎকালীন কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতি করে এর্তেজা। তবে এসব জালিয়াতি নিয়ে অনেক চেষ্টা করেও আমরা কোনো বক্তব্য পাইনি বিআরটিএ কর্তৃপক্ষের। সঠিক তথ্য না দিয়ে একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করেছে তারা। এই কাজী এর্তেজা মালিকানা বদলের সময় ছিল কিনা এখানে, বা এটা অলরেডি আপনারা তো কর্তৃপক্ষ কিভাবে আপনারা জানেন?
এটা যদি এখন খোলা থাকতো তাহলে দিদি স্যার সাথে এটা একটু দেখেন তো যে কি সে কুটনি যে ইভা রহমান মনে হয় উনি নাকি আসে নাই না আসে মালিকানা করে দিয়েছেন আপনারা আপনি ফাইনাল দেখে আমাদের ইয়া করা আছে জুয়েলের কাছে দেওয়া আছে মালিকানা দেখে নিয়ে আপনি একটু যান আমি একটু মিটিং এ যাব মালিকানা করছে নাকি মালিকানা করছে মালিকানা করে না সাপোর্ট রায় দেন না মামলা চলমান আছে না এটা আচ্ছা মাইকে বলবে না মাইকে প্রিয় দর্শক, এবার চলুন ইর্তেজা হাসানের ক্ষমতার দাপট দেখতে কিছুক্ষণের জন্য সাভার থেকে ঘুরে আসি। বাংলাদেশে আবাসন ব্যবসার নামে যারা প্রতারণা করেন তাদের সুনির্দিষ্ট একটি কৌশল আছে। কোনো একটি এলাকায় কিছু জমি কিনে আশেপাশের জমির মালিকদের জায়গা দখল করে নেয়া কিংবা নামে মাত্র দামে বিক্রি করে দিতে বাধ্য করা হয়। কিন্তু ইর্তেজা হাসান আবাসিক ব্যবসার অভিনব এক প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। সাভারের জিঞ্জিরা মৌজার RS 186 ও 87 দাগের 24 বিঘা জমি জোর খাটিয়ে দখল করে নেন ইর্তেজা। 1 কাঠা জমি না কিনেও দখল করে নেয়া সেই জমিতে শুরু করেন আবাসন ব্যবসা। বিনা পুঁজিতে শুরু করা সেই আবাসন প্রকল্পের আশেপাশের মানুষজনের জমি দখল করে বাড়াতে থাকে প্রকল্পের আয়তন। দখলকৃত সেই জমি প্লট বানিয়ে এক এক প্লট বিক্রি করেছেন একাধিক ব্যক্তির কাছে। জোর দখল করে মনে করেন পুরাটাই দখল করছিল। দখল করে কিছু প্লট এখান থেকে বিক্রি করছে, কিছু লোকজন আসছে, এখনও তো মাঝে মধ্যে লোকজন আসে, শুক্রবার হইলে আসে, ইর্তেজা প্লট দেখায় তাদের কাছ থেকে টাকা পয়সা নিছে। রাস্তার মধ্যে পর্যন্ত আমার গাড়ি ঘোড়া দেবো, এখানে গোপালগঞ্জের সমস্ত লোক 2-4-50 রাউন্ড গুলি পড়তে গোপালগঞ্জের লোক এই এলাকা আমার, ওরা এই এলাকা আমার। ভোরের পাতার একটা মানে ডক্টর ইর্তেজা এলাকার ওয়ারিশ করে মানে উনি একটা এই জায়গার ভিতরে ওনার সাইনবোর্ড করে মানে দখল করে রাখছিল দীর্ঘদিন। বলতো যে আমি এই জমিটা পাওয়ারে নিয়ে আসছি, এখন আমার জমি এই বলে উনি সাইনবোর্ড অনেক লাগাইছিল, কেয়ারটেকার রাখছিল, দখল হয়েছিল, প্লটও করছিল। দখলে রাখার পাশাপাশি ওই এলাকাকে বানিয়ে ফেলেন অপরাধের অভয়ারণ্য। এখানে আপনার 3-4 মেয়ে আইনে রাখতো, এনে ঘর করছাল, কিন্তু ইর্তেজা কিন্তু ইয়াং বয়সের 2-3টা মেয়ে আইনে রাখছিল এখানে। হেরাই মেয়ে 7-8 জন করে সবসময় একটা বড় সাপড়ান নাগালা চাল। ইর্তেজা প্লটের ব্যবসার নাম দেন রূপান্তর ডিজাইন এবং ডেভেলপমেন্ট লিমিটেড। তার 2 ভাই কাজী হেদায়েত হোসেন রাজ এবং কাজী এহসান কাদেরকেও ওই ব্যবসায় নামান ইর্তেজা। তো আমি যখন ওখানে বুকিং দেই, আমি দেওয়ার পরে আপনার 2 বছর 2.5 বছর কন্টিনিউ করার পরে আমি জানতে পারি যে ওনার প্রজেক্টে ঝামেলা আছে, উনি প্লট বুঝাই দিতে পারবে না। আমি ওখানে যখন দেখতে যাই, ওই এলাকার মানুষ আমার বলে যে আপনারা জমি কিনছেন, এই জমির মালিক তো উনি না, উনি তো জোর দখল করে এখানে আপনার এগুলা আপনি বিক্রি করতেছে। চুক্তি অনুযায়ী আমার 3 মাসের 90 দিনের ভিতরে উনি আমার টাকা ফেরত দেবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে প্রায় 11 বছর হয়েছে উনি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। আমি 11 বছর ধরেই ওনার পিছিয়ে ঘুরতেছি। প্লট নিব না, আমি আমার টাকাগুলো ফেরত দেন, কিন্তু উনি একটা টাকাও ফেরত দেয় না। অফিসে গেলে অফিসে শুধু তারিখ দেয়, বারবার ডেট দিতে এই পর্যন্ত মনে হয় 500 বার উপরে তাকে ডেট দিছে। 5 আগস্টের পর ইর্তেজা গা ঢাকা দিলেও প্রতারক 3 ভাইকে আসামি করে মামলা করেন মোহাম্মদ জসিম নামের এই ব্যক্তি। তার করা CR 43/26/2024 নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে তাদের বিরুদ্ধে। আমি মামলা করছি ওর নামে আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িছে প্রায় বিগত 4 মাস হয়ে গেছে মেবি, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ ওরা গ্রেপ্তার করতেছে না। এখানে তারা 3 জন আসামি। হ্যাঁ, আমি মানি যদি সে পলাতক থাকে, তার বাইরে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, বাসায় আছে, কিন্তু তাদের কেন ধরতেছে না? সাভারের প্রজেক্টের জায়গা মূলত অনেক আগেই উমেদ আলী এবং হোসেন আলী নামের স্থানীয় 2 বাসিন্দার থেকে কিনে নিয়েছিল ইস্টার্ন হাউজিং লিমিটেড। জমি আমরা মূলত RS মালিকের কাছ থেকে, উমেদ আলী হোসেন আলীর কাছ থেকে আমরা জমি কিনছি সাবকবলা দলিল মূলে। কেনার পর আমরা ওই জমিতে প্রজেক্ট করছি। বিক্রি করার দীর্ঘ সময়ের পরে এসে 2011-র দিকে হয়তো মেবি ওনারা ওই প্রবলেমটা তুলে ধরছে যে উনি তো ওনার 1 ভাই জমি বিক্রি করে নাই,
আমরা এটা পাওয়ার নিয়েছি, পাওয়ার মূলে আমরা ওনার কাছ থেকে দলিল করে নিয়েছি, এইভাবে আমরা জমির মালিক। পরে কাজী এরতেজা হাসান ছাবেদ আলী নামের একজনকে উমেদ আলী বানিয়ে ভুয়া টিপসইয়ের মাধ্যমে জাল পাওয়ার নিয়ে দখল করে এই জায়গা। আমরা কিন্তু এতেজারের পাওয়ার দিই কোনো কিছু। এতেজারের সাথে আমার ঝগড়া হয়েছে খুব। এতেজারা আমাদেরও ভয় দেখাইছে যে বাউন্ডারি করছে এতেজার করছে। পরে আমি নিষেধ করছি দিকে আমার প্রসেসর কিন্তু ধরে নেব পুলিশকে। এরকম দিলে আবার যদি সমস্যা হয় আপনারা কই থাকবেন? আমরা আপনার সাথে পাশে থাকবো। না এটা ওখানে এরা আর লোক আসছিল, এরা এই কথা কে সমস্যা করবে? এরতেজা করতে বাধ্যার বিষয় আছে। ওরা কি ভালো লোক না? ক্রাইম এডিশন টিম এলাকায় গিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে থাকে। প্রতারণার শিকার মানুষের রূপান্তর প্রজেক্টের বাইরেও জিঞ্জিরার একাধিক মানুষের থেকে জোরপূর্বক জমি দখল করেছে কাজী এরতেজা। খুব মহান ব্যক্তি পাগড়ি ফুগড়ি পইরে আইসায় জমি জমা দখল করত। ওদের শুধু কর্ম হয়েছিল জমি দখল করা। এই জায়গাটা হলো আমার মামাগো। এই জায়গাটা আমার মামার এবং আমার পরে কাজী এরতেজা হাসান যেমন এই যে জমিটা দখল করে, আইসা দখলের করে জোর করে সাইনবোর্ড দেয়। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন উনি যা করার দরকার তাই করছে, মানে কোনোটা বাকি রাখে নাই। এই জায়গাটার উপর দখল করার চেষ্টা করলো, পায়তারা করলো অনেক পুলিশ দিয়ে। এই জায়গা এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমান এই জায়গাটাই। এসব জমি দখল করতে অস্ত্র শস্ত্র নিয়ে সিনেমা স্টাইলে এলাকার মানুষদের ভয় ভীতি দেখাতো এরতেজা। অনেককে ফাঁসিয়েছে মিথ্যা মামলায়। এরতেজা সাহেব উনি এসে অনেক ই করতো, দোকান পাঠায় না, মাঝে মাঝে তালা মাইরা দিত, মারধর করতো, তারপরে বন্দুক নিয়ে আসতো, ফাঁকা গুলি মারতো, অনেক অস্ত্র নিয়ে আসতো অনেক। এবং কি মোটর সাইকেল আপনার মনে হয় একটা মন্ত্রী আইতাছে, কমপক্ষে 200 মোটর সাইকেল ওনারে মহড়া দিয়ে দিয়ে গার্ড দিয়ে নিয়ে আসতো। মনে হইতো যে হয়তো কোনো উপদেষ্টা নাইলে কোনো মন্ত্রী। অন্যদিকে ঢাকার পাশে মাওয়াতেও একই কায়দায় মানুষের জমি দখল করেছে ভোরের পাতার সম্পাদক। লোভ দেখিয়ে জমি কিনে টাকা দেয়নি জমির মালিকদের, তবে এখনো তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না ভুক্তভোগীরা। টাকা পয়সা মনে করেন 5-6 বছর তো দেয় না। বুঝলেন, এখন ঘটনার লোকটা ওইটা দাদা শুনেন দেখি হয়তো ওরে পামু ও তো আমার খালি কইতাছে দেখা দিই মোদি মাহাত তো খবরই নাই, টেলিফোনে ধরে না। আপনাদের কথা বক্তব্য লাগবে তো ভাই, আপনাদের সাথে কথা বলা দরকার। আচ্ছা দাদা আমাদের কথা লাগবে তো, আমি ঘটনাগুলো দেখি আমরা কি করতে পারি। বিক্রি করছিলাম 12-17 এই জমিতে আপনার টাকা পাওনা ছিল 16 লক্ষ টাকা পাওনা। সাভারের মতো মাওয়াতেও দখলকৃত জায়গায় নারীর আসর বসাতো এরতেজা। এমনি সন্ধ্যাবেলা ওই যে থাকতেই করতো, হ্যাঁ গার্লফ্রেন্ড হইতে পারে, কি ভাই হইতে পারে, বোঝেন? একটা ছেলে মানুষ নিরাপত্তা একা থাকলে যেমন ই করে, কথাবার্তা বলে না, গার্লফ্রেন্ড নিয়ে আসি করে, বউ নিয়ে হোক যে আমরা এটা জানি না। মেয়ে আনলেই মনে করতাম এই সেই জ্বালা, বউ আনুক আর গার্লফ্রেন্ড আনুক, যেখানে মেয়ে লিয়ে থাকে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে এরতেজার কুকীর্তির ফিরিস্তি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে এরতেজা হাসান হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরতেজার ক্ষমতার চেরাগ আলাদিনের চেরাগকেও হার মানিয়েছিল। দিনকে রাত আর রাতকে দিন বানানো ছিল এরতেজার এক তুরির ব্যাপার। এরতেজার হাত থেকে রক্ষা পায়নি ক্ষুদ্র ব্যবসায়ীরাও। রাজধানীর কারওয়ান বাজারের এক ফল ব্যবসায়ীর থেকে ফল কিনে সেই টাকা পরিশোধ করেনি কাজী এরতেজা। টোটাল বিল 2.5 লাখ আর প্রায় 7 লাখ টাকার মতো। আজ দিচ্ছি কাল দিচ্ছি, আজ দিচ্ছি কাল দিচ্ছি, মানে এটার বগন্তি শেষ নেই। জুতো শেষ, কালি শেষ, কথা শেষ। অফিস যাইতে ঘুমাইতাম, বসে থাকতাম, ঢুকতে দিত না। মানুষ এত সিডার এত নিচে নেমে যায়, এটা আসলে আমি আগে জানতাম না। এমনকি দানের নামে কোরআন শরীফের টাকা আত্মসাৎ করতেও বাধেনি এরতেজার। আমি কাজী এরতেজা সাহেবের কাছে ওনার নির্বাচন, যে ব্যবসায়ী সমিতি যেটা নির্বাচন হয়, ওই নির্বাচন উপলক্ষে বড় একটা অ্যামাউন্টের কোরআন শরীফের গিফট প্যাকেজ, যেটাকে বলে গিফট প্যাকেজ, ওনাকে দিয়েছিলাম। বড় একটা অ্যামাউন্ট পেতাম। উনি আমাকে লাস্ট যেই অ্যামাউন্টটা ছিল 3 লক্ষ টাকা, অনেক কষ্ট করে ওনার থেকে আমি 3 লক্ষ টাকার মধ্যে আমি
2 লক্ষ একটা সামথিং একটা অ্যামাউন্ট নিয়েছি। আর বাকি 75,000 টাকার একটা চেক উনি আমাকে দিয়েছে, চেক। হ্যাঁ, এই চেকটা তারপর উনি আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। একইভাবে একটি হত্যা মামলাকেও দিয়েছেন ধামাচাপা। এর্তেজার অন্ধকার জগতে এই যাত্রায় জড়িয়ে পড়েছে তার ছেলে কাজী জার্জিস। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক। 2024 সালের শুরুর দিকে ঢাকার 300 ফিট রাস্তার বালু ব্রিজ এলাকায় গাড়ি দুর্ঘটনা ঘটায় জার্জিস। জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ওই দুর্ঘটনা ঘটায় এর্তেজার ছেলে। নেশাগ্রস্ত থাকায় রাস্তা থেকে পুকুরে নামিয়ে দেন গাড়ি। এ সময় জার্জিসের কিছু না হলেও মারা যান গাড়িতে থাকা তার বন্ধু সাদরাজ হোসেন। পরে ওই ঘটনায় খিলক্ষেত থানায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেন নিহত সাদরাজের বোন সাইলা হোসেন। 2024 সালের 24শে মার্চ করা ওই মামলার নম্বর 5। মামলার 1.5 মাসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা বোরহানুদ্দিন। ওই প্রতিবেদনে দুর্ঘটনার শিকার গাড়ির কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এমনকি গাড়িতে থাকা জার্জিস এবং সাদরাজের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটিও উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে আমরা জানতে পারি এর্তেজার ছেলে জার্জিসের নামে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, অথচ তিনি গাড়ি ছাড়া চলাচল করত না কখনোই। মামলার জবানবন্দিতে জার্জিস দাবি করে দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সাদরাজ। তবে আমরা সাদরাজের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানায় সাদরাজ গাড়ি চালাতে পারতেন না। উনি কি এমনিতে গাড়ি চালাইতো আপনি জানেন? না না, সে গাড়ি চালাতে পারতো না, এগুলো ভুয়া কথা। ও আমার ছোট ভাইয়ের মতো, আমি জানি না গাড়ি চালাতে পারে না। এক্ষেত্রে গাড়ির স্টিয়ারিং এ হাতের ছাপের পরীক্ষা করার প্রয়োজন হলেও তার ব্যবস্থা করেননি তদন্তকারী কর্মকর্তা বোরহানুদ্দিন। এমনকি সাদরাজের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়েছে কিনা সেই প্রশ্নেরও কোনো সদুত্তর দেননি তিনি। আপনি কি এমনিতে হাতের আঙ্গুলের ছাপ মানে ছাপটা কি আপনি দেখছিলেন মিলায় যে গাড়িটা কে স্টিয়ারিং এ কে ছিল? গাড়িটা পানির নিচে ছিল, মেলানোর সুযোগ ছিল না। ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা ওনার যে মারা গেছে? আমি এই ব্যাপারে আর কোনো কিছু না বলি দাদা, কিছু মনে করি না, যেহেতু আন্ডার ট্রায়াল কোর্টে আছে, কোর্টের বিষয়। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ 113202। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে ওই গাড়িটির মালিকানা রয়েছে ভ্যানিক বাংলাদেশ লিমিটেডের নামে। এমনকি ফিটনেসবিহীন ওই গাড়ির সব ধরনের মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। কোনো ভ্যাট ট্যাক্সও দেননি গাড়ির। উনি আমার কাছে লোন নিয়েছিল, লোনে উনি গাড়িটা পরিশোধ করার পর পেমেন্ট করার পর ওনার নামে এখন পর্যন্ত সে ট্রান্সফার করে নাই। আমাদের ইন্ডিয়াকে লোন ক্লোজিং ডকুমেন্টগুলো তাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, বাট উনি হয়তো নামটা ট্রান্সফার করে না। ওই গাড়িটি মেরামতের জন্য বর্তমানে রাখা হয়েছে মহাখালীর একটি গ্যারেজে। দুর্ঘটনার পর এখানেই পড়ে আছে গাড়িটি। এই গাড়িটা হইল রবিউল নামের একজন, মানে উনি হয়তো গাড়ির মালিক, হোয়াটএভার আমরা জানি না। রবিউল সাহেব উনি দিয়ে গেছে গাড়িটার একটু অ্যাক্সিডেন্টাল অপশন ছিল, মানে রেকারে করে নিয়ে আসছিল, অ্যাক্সিডেন্ট ছিল। মানে রবিউল সাহেবের যে বক্তব্য, উনি বলছে যে গাড়ির কাগজপত্র অ্যাক্সিডেন্টের সময় হারায় গেছে, কাগজপত্র পাই। প্রিয় দর্শক, অসম্ভবকে সম্ভব করে দেয়া এর্তেজার মূল শক্তি ছিল আওয়ামী লীগ। যে কারণে আওয়ামী লীগকে খুশি করতে এর্তেজা তার পত্রিকায় বিএনপি জামায়াত এমনকি খালেদা জিয়াকে নিয়ে পর্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ ছেপেছেন। মত যার থাকতে পারে, বঙ্গবন্ধুর ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকার কোনো আশঙ্কা নেই, এখানে কোনো দ্বিমত থাকতে পারবে না। প্রতারণার পথ সহজ করতে শেখ মুজিবকে নিয়ে এভাবেই তেলবাজি করেছেন কথিত সাংবাদিক কাজী এর্তেজা। একটি পত্রিকার সম্পাদক হওয়া সত্ত্বেও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ আছে এর্তেজার। প্রায় নিয়মিতই সফর সঙ্গী হতেন স্বৈরাচার শেখ হাসিনার। বাগেরহাটে বিভিন্ন পথসভায় নৌকার পক্ষে সক্রিয় থাকতেন মাঠে। জয় বাংলা যখন বলতো আমি পাশে এসে বলতাম, মা জয় বাংলা বললে তো খুব ভালো লাগে। জয়নীতি শেখ হাসিনা হয়তো মনে করেছে যে আমার রাজনীতি আসার দরকার। গত 16 বছর আপনারা জানেন ভোরের পাতা এবং পিপলস টাইমস মিডিয়া দিয়ে গভর্নমেন্টকে কিভাবে প্রমোট করেছে। গত 15 বছরে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে সক্রিয় ছিলেন এর্তেজা। হাসিনাকে তৈলমর্দন করে বিভিন্ন সময়ে এর্তেজার লেখাই তার প্রমাণ। স্বৈরাচার এক শাসককে নিজের লেখায় উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরেন কাজী এর্তেজা।
লেবাস ধরে ধর্ম ব্যবসা আর ধান্দাবাজি করাই ছিল এর্তেজার আসল কাজ। তাবলিগ জামায়াতের নামে ধর্মীয় দাঙ্গা বাঁধাতে প্রথম আলো আর শেখ হাসিনার পক্ষে মাঠে সক্রিয় ছিল এর্তেজা। একইভাবে ছিলেন ভারতীয় চর। এগুলো সৈয়দ ওয়াসিফ সাহেবের লোক, তো উনি তো ব্যবহার করছে, ওনাকে ওইভাবে শেল্টার দিছে, এই বিভাজনের এইগুলো করাইছে। তবলিগের নাম বিকৃতি করে বিগত দিনে যত প্রকার যত আপনারই মানুষকে হয়রানি করছে, মানুষের টাকা পয়সা এরকম আত্মসাৎ করছে, মানুষের জায়গা জমি এরকম আত্মসাৎ করছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছের লোক হিসেবে আলাদা ক্ষমতা দেখাতেন কাজী এর্তেজা। নিজেকে সাতপন্থী দাবি করে বিভাজন তৈরি করত মুসলিমদের মধ্যে। সে এখানে লেবাসের শুরুতে মানে একটা দেখাতো যে রাষ্ট্রপতি আমার আত্মীয়, অমুক আমার আত্মীয়। বিগত দিনে এইগুলো করে 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 সে এই তবলিগকে বিক্রি করে আমাদের জানা মতে অনেক লোক আছে এখানে আসে চোখের পানি ফেলছে, লম্বা সময় কাঁদছে, তাদের টাকা নেছে। সে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের সাথে সে কানেক্টেড ছিল দিল্লিতে থাকা ওরসপায়, ওনাকে দিয়ে বড় বড় মামলা তবলিগ করেছে। আর চুপ্পু সাহেব ওনাকে তবলিগের মুরব্বী হিসাবে সম্মান করছে। চুপ্পু সাহেবকে সে তা দিয়ে দেন, কথাটা এইভাবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে কাজী এর্তেজার সুসম্পর্ক লক্ষ্য করা যায় আরেকটি শুভেচ্ছা বার্তায়। সমসাময়িক ভাবনা নামে এর্তেজার লেখা একটি গ্রন্থের শুভেচ্ছা বার্তায় তাকে প্রশংসায় ভাসান সে সময়ের দুদক কর্মকর্তা শাহাবুদ্দিন চুপ্পু। পরবর্তীতে সেই চুপ্পুর কূট চালেই মুসলিমদের মধ্যে হানাহানির পথ তৈরি করে কাজী এর্তেজা। জুলাই পরবর্তী বাংলাদেশে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির মূল কারিগর ছিল এই লেবাসধারী। 2024 সালের ডিসেম্বরে বিশ্ব ইজতেমা মাঠে সাতপন্থীদের হামলায় নিহত হন এক মুসলিম। ওই ঘটনার হুকুমদাতা হিসেবে এর্তেজাকে 4 নম্বর আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন SM আলম হোসেন নামের এক ব্যক্তি। আওয়ামী লীগের পতনের পর বর্তমানে নিজেকে তারেক রহমানের কাছের লোক হিসেবে পরিচয় দেন এর্তেজা। অথচ একটা সময়ে তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া সহ বিএনপিকে নিয়ে হরহামেশাই ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে এর্তেজার ভোরের পাতা। তেমনি কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ছিল এরকম: আল জাজিরার প্রতিবেদনে অর্থ যোগান দিয়েছে তারেক রহমান, তারেক রহমানের নিয়মিত নারী মাদকের সরবরাহকারী সামি মাফিয়া দাউদ তারেকের 5 লাখ কোটি টাকার নতুন ব্যবসার পরিকল্পনা, কিভাবে প্রভাব খাটিয়ে সব সরকারি কাজে কমিশন নিত তারেক জিয়া। এছাড়া গ্রেনেড হামলায় তারেক রহমানকে দায়ী করে ভোরের পাতা ছাপে 21 আগস্টের প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে তারেক রহমানের মৃত্যুদণ্ড শাস্তি প্রাপ্য। একইভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়েও একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করেছে ভোরের পাতা। ওই সময়ে ভোরের পাতায় লেখা হয় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। কোনো প্রমাণ ছাড়াই এমন ট্যাগ দিয়ে দেয় ভোরের পাতা। সেই সাথে বিএনপির রাজনীতি প্রসঙ্গে ভোরের পাতায় প্রতিবেদন করা হয় দলটি নাকি গুজব এবং অপপ্রচার সৃষ্টি করে। এমনকি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ ছাপাতে দ্বিতীয়বার ভাবেনি পত্রিকাটি। এনটিভির মালিক মোসাদ্দেক হোসেন ফালুর সাথে জড়িয়ে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর সংবাদ ছাপে এর্তেজার ভোরের পাতা। প্রিয় দর্শক, খবরের কাগজের আড়ালে এর্তেজা হাসানের ভোরের পাতা পত্রিকা অফিস হয়ে উঠেছিল এক অপরাধ জগৎ। এখানে বসেই নারী জুয়া সহ নানা অপরাধ করা হতো। ভিডিওটি ভোরের পাতার অফিসে এর্তেজার গোপন কামরায় ধারণ করা। ঘরে বউ থাকলেও এভাবেই অন্য নারীর সাথে ফুর্তি করে বেরিয়েছেন কাজী এর্তেজা। আর তার এসব কাজের আস্তানা ছিল ভোরের পাতার কারওয়ান বাজারের অফিস। একাধিক নারীর সাথে এখানেই অবৈধ সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেন এর্তেজা। কিছু কিছু ইন্টিমেসি ছিল, আমি যত দূর আর কি দেখছি, প্রেমের সম্পর্ক, ভালো লাগার সম্পর্ক এরকম। অনেক সময় অনেক মেয়েরা অফিসে আসতো, স্যারের রুমে ঢুকতো, দেখতাম, তারপর দরজা লাগাই দিত, তারপর ভিতরেই তারা কথা বলতো না কি করতো, তারা কি তার গার্লফ্রেন্ড না তার কোনো ব্যবসায়ী কোনো ক্লায়েন্ট, এটা তো আমি জানি না। অনেক সময় মনে করে বলতো যে ও ফার্মেসিতে যায় ফোন ধরাই দিতে, ওরা আমরা ফোন ধরাই দিলে ফার্মেসিওয়ালা প্যাকেটের ভিতরে দিত,
ওনার খুলে দেখতাম যে এটা বাইকের ওষুধের মানুষের শরীর খান পরে বাইক কেটে তো জানতাম না, পরে শুনছি আর কি সেক্সুয়াল ওষুধের। বিভিন্ন নারীর সাথে অনৈতিক সম্পর্কের পাশাপাশি এখানে বসেই বেশিরভাগ সময় বেটিং সাইটে জুয়া খেলতেন এর্তেজা। আমাদের হাতে আসা উদ্ধারকৃত এর্তেজার একটি ব্যক্তিগত ডায়েরি থেকেও প্রমাণ মেলে জুয়া খেলার। জুয়ায় তার পার্টনার ছিল ভোরের পাতার ডিরেক্টর অ্যাডমিন ও দূর সম্পর্কের আত্মীয় মারুফুল আলম রোমান। একইভাবে এই অফিসে বসেই চাঁদাবাজি করতেন এর্তেজা। তোমার ভাতিজা বলতেছে তুমি এই ভোরের পাতা করতে করতে তো বড় হয়ে যাচ্ছে, তোমাদের প্ল্যানিং কি, আর্নিং এর প্ল্যানিং কই? আমি তো নিউজ লাগবে, আমার মাল লাগবে, যদি মুভ করতে পারতাম তো আমি এক জায়গায় বসে আমি 1 কোটি টাকা নিয়ে আসতাম। এগুলো সব বুঝি আমরা, 21 বছর মিডিয়া চালাইছি। তাই তো ভোরের পাতায় সাংবাদিকদের নিয়োগ দিয়ে উল্টো বাধ্য করতেন চাঁদাবাজি করতে। ধরেন না আপনার সাপোজ ধরেন আমার দেশ নিউজ করলো একজনের বিরুদ্ধে যে উনি দুর্নীতিগ্রস্ত, তো ওই নিউজটারে বলতো ওই নিউজটার লিঙ্ক পাঠাইতো সে, এটারে নিউজটা ডিজিটালে করো, ছবি দিয়ে করো। তা আমরা অনেক সময় করতাম, যেটা এথিক্সের বাইরে ওটা তো আর আমরা করতে পারবো না। তার আলাদা একটা টিম ছিল ক্রাইমের, তাদেরকে পাঠাও, ওরে বলো টাকা দিতে, এটাই হচ্ছে তার প্রসেস। আমরা যেতে রাজি হই নাই বিধায় আমাদেরকে আসলে এইভাবে টাকা না দিয়ে উনি বের করে দিয়েছে। চাঁদাবাজির প্রতিবাদ করলে রাকিবুলের বেতন আটকে দেয় কাজী এর্তেজা। 3 মাসে আমি প্রায় 65,000 টাকা পাবো। সে আমাদেরকে বেতন না দিয়ে বিনা নোটিশে আমাদেরকে অফিস থেকে বের করে দিল এবং আমার সাথে একসাথে 10 জনকে আমাদের বের করে দিল। আজ পর্যন্ত আমাদের ছাড়পত্রও দেয়নি, বেতনটাও ক্লিয়ার করেনি। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। সে তারেক রহমানের খুব কাছের লোক। একবার বলে আমি তারেক রহমানের পরেই আমার অবস্থান বিএনপিতে। রাকিবুল ছাড়াও ভোরের পাতার আরো অসংখ্য কর্মীর টাকা আত্মসাৎ করেছে লম্পট এর্তেজা। পাওনা টাকা চাইলেই অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হতো তাদের। আমরা কেউ 1 মাসের বেতন, কেউ 1.5 মাসের বেতন, কেউ 2 মাসের বেতন, কেউ 5 থেকে 6 মাসের বেতন, সর্বমোট হিসেব করতে গেলে 6 লক্ষ টাকার উপরে হবে টাকার অঙ্কটা আমরা সবাই পাবো। ছাড়পত্র এবং কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয় কয়েকজন কর্মীকে। এমন সময় আছে দুপুরে নাকে দেখতাম, তারপরে আমার ডিউটি ছিল আসছে 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত, সেখানে আমার ডিউটি করতে এসেছে 12টা পর্যন্ত। 2 মাসের স্যালারি এখন পর্যন্ত আজ পর্যন্ত আমার প্রতিদিন এরকম আছে কোয়ান্টিটি, সে একটার পর একটা ডেট দিতে থাকে রোমান। বৃষ্টি দাজেল নামের এই নারী সংবাদকর্মীকেও বেতন বঞ্চিত করেছে কাজী এর্তেজা। আমরা যখন টাকা চাইতে যাই তখন আমাদেরকে বলে যে টাকা দিতে পারবো না, অফিস বন্ধ, আর বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করে। এর্তেজার টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায় ভোরের পাতার অ্যাকাউন্টেন্ট সোহেল রানার বক্তব্য থেকেও। উনি মাঝে মাঝে স্বীকার করে, ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার ছেলে, এই মাটিতে দাঁড়ায় বলতেছি, উনি নিজেই বলতেছিল যে হচ্ছে ইবা আপা গাড়িটা দেখতো, মাঝে মাঝে কান্না করতো, তোমরা আসে একদিন বলছিলা। তা আমার মনে হয় উনার ইয়াটা লাগছে, ওনার কাছে বিভিন্ন সময় চাকা টান টুন ছিল, বিভিন্ন ভাবে চাপ দিয়ে কিছু টাকা মানে নিয়ে আসা হয়েছে, এটা আসলে একটা ইয়া হয়ে গেছে। যাই হোক, ওনার ইহাবে কম বেশ করে কিছু করে আমি একটা প্লাস মাইনাস করে ইয়া করে দেবো, এই কথা বলতো ভাই। এমনকি এর্তেজার অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তারই জুয়া খেলার পার্টনার রোমান। আমি আর শহীদ ভাই টাকার জন্য বারবার মেসেজ দিচ্ছি স্যারকে, স্যার খুব অসুবিধার ভিতরে আছে স্যার, আমাদের স্যালারিটা যদি আজকে দিতেন খুব উপকার হতো। মেসেজ সিন না করে 1,65,000 টাকা পাঞ্জাবি গুলা কিনতো ভাই। আমি সাথে ভাই জানেন, আমার চোখ দিয়ে আমার মানে পানি বের হইতে আমার যে ইস রে, আমরা 2টা মানুষ টাকার জন্য এরকম করতেছি, আর আজকে টাকাটা যদি আমি আমার বাসায় পাঠাইতে না পারি আর সোহেল ভাই ভাড়া দিতে না পারে, কি পরিমাণ সম্মানহানি হবে। উনি ভাই 1,65,000 টাকা দিয়ে উনি ভাই পাঞ্জাবি কিনতো জানেন। কাজী এর্তেজার সাথে কথা বলতে আমরা যোগাযোগ করি ভোরের পাতার কারওয়ান বাজারের অফিসে। এ সময় অফিস সহকারী একজন আমাদের জানান 24-এর 5 আগস্ট পর থেকেই আর এখানে আসেননি এর্তেজা। আমি এখানে পিওন হিসেবে আছি। কতদিন ধরে আছেন? আমি আছি অল্প গত বছর ধরে। আচ্ছা, আপনাদের যিনি সম্পাদক উনি অফিসে আসে না? ছাত্র অফিসে আসে। এর্তেজা পলাতক থাকলেও এখনো তার সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণেই চলছে পত্রিকাটি। ক্রাইম এডিশনের পক্ষ থেকে তার অফিসে বক্তব্য চাইতে গেলে মামুন নামে তার এক ক্যাডার উত্তেজিত হয়ে আপত্তিকর আচরণ শুরু করেন। কাজী এর্তেজার কাছে আসছিলাম, উনি আছে? ফোকাস ভালোভাবে গেছে? কোনটা ফোকাস কি ভালোভাবে আসছে? কোনটা ক্যামের টাইপয়েড লাগবে? আপনার টাইপয়েড দিবেন? নিয়ে আসি না।
ভিউ ফাইন্ডারটা অফ করেন। আপনারা সাংবাদিক না সাংঘাতিক কোনটা আপনারা? আপনার কি মনে হয়? থাকার মতো গজায় মিডিয়াটার একদম পুরো মানে নষ্ট হয়ে যায়। আপনার সাথে কথা বলতে আমি ঠিক না, চুপ নাই হতে পারেন। আমরা কেন আসি এটা তো জানবেন না, আমার জানার দরকার নেই। পরবর্তীতে অবশ্য ক্রাইম এডিশন টিমকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করে মামুন। প্রতিনিধি পাঠিয়ে ইর্তেজার পক্ষ থেকে আমাদেরকে দেন ঘুষের অফার। বলছিলাম যে কালকে তো কথা হইলো, আর ওইটা বিষয়ে আমি বলছিলাম যে একটু মানে যদি কুইট করতে পারেন তো ভাই আমাকে তো রিকোয়েস্ট করতে আমার আমি কিন্তু ভাই আপনি ঠিক আছে আপনার কথা বলতেছি এটা সব আপনার রেকর্ড ঠিক আছে। অবশ্যই আমি হলো মিডিয়া এটা যদি করে একটা আসতে পারি সেটা আপনার রাজি হইলে আমি এটা করে দিতে পারবো ঠিক আছে ভাই। আর আপনি যদি কুইট করতে চান আমি তো বলছি আপনার আমার সাথে যে কোনো বিষয় আপনার চাও আমাকে বুঝতে পারেন ঠিক আছে, এটা আমি ঠিক করে দিব। অভিযোগ রয়েছে ইর্তেজা না থাকলেও এখনো একইভাবে চাঁদাবাজি করে যাচ্ছে ভোরের পাতা। এমনকি তারা যে ভবনে অফিস নিয়ে আছে ওই ফ্লোরের ভাড়াও দেয় না। এর আগে 2,76,00,000 টাকা বকেয়া ভাড়া চেয়ে ফ্লোর খালি করে দেওয়ার জন্য ইর্তেজাকে নোটিশও দেয় নর্দান কর্তৃপক্ষ। ভাড়া দেয়নি, অফিসও খালি করেনি, উল্টো ভোরের পাতায় এখনো রয়েছে কাজী ইর্তেজার নানা অপরাধের সাক্ষী। প্রিয় দর্শক, এত সব অপকর্মের পরেও ইর্তেজা হাসান এখনো ধরাছোঁয়ার বাইরে। তার নামে জুলাই হত্যা মামলা থেকে শুরু করে প্রতারণা, চাঁদাবাজি, দখলবাজির একাধিক মামলা রয়েছে। এসব মামলা থাকার পরও তাকে গ্রেপ্তার না করায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইর্তেজার খোঁজে আমরা যোগাযোগ করি গুলশান 2-এর তার দ্বিতীয় স্ত্রী শেলির বাসায়। ওই বাসায় দারোয়ানকে সাথে নিয়ে শেলির ফ্লোরে ইর্তেজার খোঁজ করলেও দরজা খোলেনি কেউ। সেটা আপনি সামনাসামনি বলুন। সামনাসামনি কথা বলবেন, আপনাকে আমি আমার সামনাসামনি কথা বলতে দিব আপনাকে, সেটা তো আপনার ইচ্ছা। আমি কিন্তু 999 ফোন করতে বাধ্য হব। পরে দারোয়ান আমাদের জানান ইর্তেজা ওই বাসায় যাতায়াত করতেন প্রায়ই। ওই যে ভোরের পাতার সম্পাদক। উনি এখানে কতদিন পর আসতো? আমি দেখি না, লাস্ট অনেক দিন ধরে দেখিনি, এর আগে আসতো। একইভাবে ইর্তেজার ছোট ভাই কাজী এহসান কাদিরের বাসায় যাই আমরা। উত্তর ভাসানটেকের ওই বাসায় এহসান কাদির থাকলেও আমাদের প্রবেশ করতে দেয়নি দারোয়ান। প্লট জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এহসান কাদিরের নামে। ইর্তেজার বড় ভাই কাজী হেদায়েত হোসেনের সিদ্ধিরশরীর বাসায় গেলেও দরজা খোলেনি কেউ। স্থানীয়রা নিশ্চিত করে হেদায়েত বাসায় থাকলেও ইর্তেজাকে 5 আগস্ট পর ওই বাসায় দেখেনি কেউ। প্লট জালিয়াতি মামলায় হেদায়েতের নামেও রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এখানে থাকতো, এখন তো চিনি না, এটা ঠিক না, চিনি যখন থাকতো মাঝে মধ্যে দেখা পর্যন্ত রাতে আসেই নাই। তো সরকার পতনের ওই আগ মুহূর্তে যখন হইচই শুরু হয়েছে তখন থেকেই দেখা যায়। অসংখ্য মামলার আসামি ইর্তেজাকে 2022 সালে জমি জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পিবিআই। খিলক্ষেত থানায় ইর্তেজাকে অন্যতম আসামি করে মামলাটি করেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের ভাই সাইফুল ইসলাম ভুইয়া। নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওনার বিরুদ্ধে মামলা করছিল, তার বিরুদ্ধে একটা ওই যে জমির জালিয়াতির মামলা করছিল, মানে জমিটা তারা জালিয়াতি করে দলিল করছে। মামলায় চার্জশিট হয়েছে, চার্জশিট যেটাকে বলি আমরা, মানে আদালতে এটা প্রেরণ করা হয়েছে। এসব ছাড়াও জুলাই হত্যার একাধিক মামলা রয়েছে কাজী ইর্তেজার বিরুদ্ধে। এর মধ্যে রাজধানীর ভাটারা থানার 2টি মামলার নম্বর 3 এবং 23। একই সাথে জুলাই হত্যার সিআর 515/2024 এবং 381/25 নম্বরের 2টি মামলাও রয়েছে ইর্তেজার বিরুদ্ধে। এছাড়া ইর্তেজার নামে ইভা আরমানের করা প্রাডো গাড়ি জালিয়াতির মামলা রয়েছে গুলশান থানায়। ওই থানার মামলার নম্বর 4, তারিখ 5 অক্টোবর 2024। গাড়ি এবং বাড়ি ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে কাজী ইর্তেজাকে 1 নম্বর আসামি করে মামলাটি করেন ইভা। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলাটি গুলশান থানায় রুজু হওয়ার পর আমি তদন্ত শুরু করি
বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে। মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। এটা একটা প্রতারণা মামলা বাদী অভিযোগ করেছে। প্রতারণা একটা ফ্ল্যাট আর একটা হলো ওই যে গাড়ি। গুলশান থানায় এর্তেজাকে ৪ নম্বর আসামি করে আরও একটি মামলা করেছেন ইভা আরমান। ৫,৬৭,০০,০০০ টাকা আত্মসাৎ, অস্ত্রের মুখে জিম্মি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এই মামলা করেন তিনি। আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে এর্তেজার নামে। ইভা উনি বাদী হয়ে প্রথম 29 আগস্ট 2024 সালে একটি মামলা করে, যে মামলায় ডাক্তার কাজী এর্তেজা সহ যাদেরকে আসামি করে, এই মামলাটি আমাদের তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত 25শে মার্চ আমাদের এই থানা থেকে তাদের বিরুদ্ধে ন্যায় বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং ওই অভিযোগের সত্যতা পেয়ে আর কি। অন্যদিকে মুন্সি ট্রাভেলস এবং ট্যুরস এজেন্সির মালিক শাহিনুর রহমান নামের এক ব্যবসায়ীর থেকে বিমানের টিকিট কিনে সেই টাকাও দেয়নি এর্তেজা। পরে 1.5 লাখ টাকা ক্ষতিপূরণের মামলা করে ওই ব্যবসায়ী। তার করা সিআর মামলার নম্বর 2778/2024। পরে কিছু টাকা দিলেও আরো কয়েক দফা টিকিট নিয়ে সেই টাকাও পরিশোধ করেনি কাজী এর্তেজা। আমার কেস ফাইল করার জন্য আমাকে একটা ডিল করে আমাকে একটা চেক দিয়েছিল, আমার একটা চেক দিয়েছিল। পরে যে চেকের ভিতরে আমি টাকাটা দিয়েছি, পরে দেয়নি। ধীরে করে চেকের মেয়াদটা শেষ হয়ে মামলা করছিলাম। এরকম দুইবার হয়েছে ওনার সাথে। আমাদের একটু সম্পর্কে একটা আত্মীয় হয়, সেই সুবাদে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আত্মীয়তা নাই এখন আর। 5 আগস্ট পর বিভিন্ন সময়ে এর্তেজার খোঁজে এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। তবে খোঁজ না মিললেও এখনো অনলাইন থেকে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ভিডিও সরাতে নানা জনকে চাপ প্রয়োগ করে এর্তেজা। উনি আমাকে বলে সে বিশ্ব ইস্তেমার একটি পক্ষের ভালো নেতা, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভিডিওগুলো অনলাইনে ভাইরাল করে দেওয়া হয়। এই মর্মে এই ভিডিওগুলো রিমুভ করার জন্য আমার সাথে কথা বলে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামিক মূল্যবোধকে কাজে লাগিয়ে আমাকে মিসগাইড করে সে এই ধরনের অনেকগুলো কাজ করতে সে সক্ষম হয়। পালিয়ে বেড়ালেও 5 আগস্ট পর বাড্ডার একটি কারের শোরুম থেকে নিজের বুকিং দেওয়ার টাকা ফেরত নিয়েছে মানুষরূপী শয়তান এর্তেজা। যেহেতু টাকা ফেরত নিতে স্বাক্ষরের প্রয়োজন আছে, তাই প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় এখনো দেশেই রয়েছেন তিনি। মানে আপনার সাথে আমার কোনো লেনদেন নেই। ওকে, আনুমানিক কত মাস আগে? শুরুর দিকে বিপদে পড়ছে, তখন নিয়ে নিচ্ছে বিপদে বনে 5 আগস্ট গত 5 আগস্ট পরে টাকা কে নিচ্ছে? ওই নেই না, অন্য পক্ষে কে নিচ্ছে? মানে এইগুলো আমরা ডিসকাস করবো না, কে নিচ্ছে কেন, এটা ওনার পার্সোনাল ম্যাটার। এত সব মামলা থাকার পরও এর্তেজাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই বিষয়টিও পরিষ্কার হয় একটি ফোন রেকর্ডে। ওই রেকর্ড থেকে জানা যায় চুপ্পুই সব ম্যানেজ করছেন এর্তেজার। শুধু সকালে গিয়ে বলবা যে এখন তো রাষ্ট্রপতির হাতেই সব, আপনারা এত টেনশন করলে ওকে। এখন তো স্যারের সবচেয়ে পাওয়ার বেশি, আমাদের চেয়ারম্যান স্যার প্রাইম মিনিস্টারের ক্ষমতায় চলে, উনি তো রাষ্ট্রপতির ক্ষমতায় চলে। নির্বাহী আদেশ মানে বলি এক্সিকিউটিভ অর্ডার, যেমন খালেদা জিয়াকে মুক্তি দিল আসছে, কার আদেশ কে গেছে, এটা বুঝতেছে না কেন জিনিসটা, জিনিস। প্রিয় দর্শক, এর্তেজা হাসানদের মতো সাংবাদিকদের কারণেই গেল 15 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল হাসিনা নামের জগদ্দল পাথর। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার কারণেই বৈধতা পেয়েছিল হাসিনার গুম খুনের রাজত্ব, যাদের কারণে হাসিনা, ইলিয়াস আলী, আবরার, কাদের মোল্লা, নিজামী সহ পিলখানা হত্যা, হেফাজতের হত্যাকাণ্ড, জুলাই হত্যাযজ্ঞ করতে উদ্বুদ্ধ হয়েছিল। তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। খুনির সহযোগীদের ক্ষেত্রে সরকারের নির্লিপ্ততা শহীদদের সাথে প্রতারণার শামিল। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।